পিসি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তো, তখন ক্যালকাটাই নাম ছিল, কলকাতা বলতো না, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তো। হ্যাঁ প্রিয়, তোমার এই নাম, তোমার মুখে এই নামটা শুনতে না আমার খুব সামনে থেকে ইচ্ছে করে, এবং আমি কোনো না কোনো দিন এই ইচ্ছেটা পূরণ করব। দেখা হবে আমাদের, দেখা হবে একদিন। তো ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, এবং বোধহয় সেই ক্যালকাটা ইউনিভার্সিটির হোস্টেলেই বোধহয় আমার পিসি থাকতেন, মেজো পিসি। পড়াশোনায় খুব পড়াশোনায় খুব ভালো ছিলেন, খুব মনোযোগী ছিলেন। যতটা পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারতো তার থেকে পড়াশোনায় মন বেশি ছিল। পিসির একজন বান্ধবীর গল্প বলছি এটা। সে কিন্তু ইউনিভার্সিটির হোস্টেলে কোনো একটা কারণে সে ছিল না, হয়তো সে চান্স পায়নি, বা তখনকার দিনে চান্স পাওয়া নিয়ে এত অসুবিধা হতো কিনা জানি না, কোনো কারণে সে হোস্টেলে থাকেনি। কোনো কারণে সে একটা জায়গায়, অন্য জায়গায় ছিল, যেখানে কিছু মেয়েরা মিলে মেসে থাকতো। একজন কাকিমার দেখাশোনা আর কি, কাকিমা দেখাশোনা করতো। তো সেখানে আমি না ঝড়ের গতিতে গল্পটা বলছি, যেন কোনো নেটওয়ার্ক কিছু না হয়, মানে আমাকে, মানে এই যে শিবকে সাক্ষী রেখে বলছি, দুর্গাও আছে, দেখো দুর্গাও। আচ্ছা, তো তোমার সেই পিসি যখন সামার ভ্যাকেশন চলছে আর কি, সামার ভ্যাকেশনই বোধহয় কিছু একটা হবে, তারপরে পরীক্ষা শুরু হবে। তো ওদের একটা কিরকম একটা বেশ ছুটির সময় ওই মেয়েটি মেস থেকে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর দেখেছে বাড়িতে প্রচুর সেবার কোন একটা জায়গায় থাকতো, যেখানে কোনো একটা লোকাল ফেস্টিভ্যাল ছিল হয়তো। প্রচুর গেস্ট, আগেকার দিনের লোকের বাড়িতে আসতো, এখনকার তো গেস্ট আসাটা বন্ধ হয়ে গেছে। আগেকার দিনে আমি ঠাকুমাদের দেখেছি হাসি মুখে দিনের পর দিন এত বড় ভাতের হাঁড়ি চড়াতে, এবং তার সঙ্গে ভাতের হাঁড়ি শুধু না, তার জলখাবার, তার শোয়ার জায়গা, তার দুপুরের খাবার, তার রাতের খাবার, মানে বলতে গিয়ে আমার উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। জলখাবারের পর রাতের শোয়া চলে আসছে, আর সেগুলো গুছিয়ে প্রত্যেকটা জিনিস সার্ভ করতো। এবং দিনের পর আসতো, মানে যাওয়ার কোনো নামই নেই, এবং যাওয়ার কোনো ব্যাপারও ছিল না, যে কবে যাবে কেউ জানতো না। হ্যালো সুপর্ণা ভট্টাচার্যা, তো ওয়েলকাম টু মাই লাইফ। তো সেই মেয়েটি বাড়িতে গিয়ে দেখে যে বাড়িতে পড়ার কোনো পরিবেশ নেই, এবং ওর ঘরটা অলরেডি অকুপায়েড। হ্যালো জয়তী। তো ও বলে, এই আমি তো ইউনিভার্সিটি থেকে, হস্টেল মেস থেকে এলাম, একটু পড়বো বলে শান্তিতে, বাড়ির কজনের সঙ্গে একটু শান্তিতে কাটাবো বলে। আর এই সময় এখানে একটা লোকাল ফেস্টিভ্যাল হয় বোলান বলে, যেখানে ওই ছেলেরা মেয়ে সেজে আর কি। এই বোলান নিয়ে অনেকে রিসার্চও করেছে, অনেকে পেপারসও জমা দেয়। খুব মানে একটা প্রচলিত একটা উৎসব, যেখানে ছেলেরা মেয়ে সেজে বিভিন্ন রকম পৌরাণিক চরিত্র, একটা পৌরাণিক চরিত্র নিয়ে নাচ গান, মানে গান বেঁধে নাচ গান করে, এবং সারা রাত ধরে বোধহয় 3-4 দিন ধরে হয়। এবং তার থেকে একটা রং তামাশা না কি একটা বলে একটা পর্ব থাকে, রীতিমতো খারাপ কথা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, কিন্তু সেগুলোকে লোকে আগেকার দিনে খুব এনজয় করতো। এবং সব তখন কিন্তু সেখানে বয়সে কোনো বাধা থাকতো না, সেই বোলান ছোটরাও শুনছে, বয়স্করাও শুনছে, মাঝ বয়সী তো বটেই। তো যাই হোক, সেই সব উৎসবে ও কোথায় ভেবেছে গ্রামে এসে একটু দেখবে, কিন্তু এক ভর্তি আত্মীয় স্বজন দেখে ও বলে যে আমার এখানে পড়া খুব অসুবিধা হচ্ছে। থ্যাংক ইউ জয়তী, তোমার চোখে আমি সবসময় সুন্দর, কারণ তুমি আমাকে ভীষণ ভালোবাসো। তো ও তখন আবার ওখান থেকে মা বলেছে না কদিন থাক, তা বলেছে না মা, আমি অন্য সময় আসবো, আমার পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছি না এত, এবং আমার ঘরটাও অকুপায়, দেখো আমার ঘরেও লোকে এসে আছে এবং পড়তে বসছি, এই ছাড়তো বই বলে আত্মীয় স্বজনরা যেমন হয় আর কি কথা বলতে আসছে। তো আমি না ওই মেসে গিয়ে থাকবো। তো বলছে মেসে কেউ, তখন তো ফোন ছিল না, তো আমি বলছিলাম আমি দেখছি গিয়ে। তো মানে ফোন অত নাম্বার টাম্বার, কয়েকটা ফোন কানেকশন ছিল, অত নাম্বার টাম্বার লোকে রাখতো না, কারণ এখানে তখন মধ্যে ফোন ছিল না। তো ও গিয়ে কোনো রকমে কলকাতায় গিয়ে আবার যোগাযোগ করে, এবং এই মেসে ওই সেই কাকিমার সঙ্গে যোগাযোগ করে, যে কাকিমার বাড়িতে গিয়ে বলে আমাকে ওই জায়গাটা খুলে দাও না, তোমাদের এই পোর্শনটা। ওদের বাড়ি থেকে একটা দূরে একটা একটু ছোট একটা বাড়ি মতন ছিল, যে বাড়িটায় কয়েকটা মেয়ে থাকতো। তো আমি বাড়ি থেকে চলে এলাম, আমি থাকতে পারবো না, কারণ আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসছে, গরমে ছুটির পর আমার পরীক্ষা, আমাকে পড়াশোনা করতে হবে, কারণ আমি তো খুব কষ্ট করে পড়াশোনা করছি, তুমি তো সবই জানো। তো তুমি একা থাকবে কি করে? তা বললো না আমি থাকতে পারবো, আমার অভ্যেস আছে, তুমি আমাকে চাবিটা খুলে দাও। আর খাওয়া, তো বললো যে খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ওদের একটা মাসি ওদের রান্না করে দিত, সেই মাসিটা তখন ছুটিতে গেছে। তা বললো আমি ওই
রাস্তা থেকে খাবার কোথা থেকে এটা জুটেই খাবার কিনে নেব ওই ভাতের হোটেল থেকে, তুমি চিন্তা করো না, তুমি আমাকে চাবিটা দিয়ে খুলে দাও। তো যাই হোক, একটু কাকিমা যেন কেমন করে ওর দিকে তাকিয়েছে, দিয়ে তারপরে আলতো আলতো করে বলেছে, থাকতে পারবি, ভয় লাগবে না তো, দেখিস যে কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে জানাস। যে না না, আমাদের ওসব অভ্যেস আছে, তোমাদের শহরের লোকেদের বড্ড বেশি তোমরা ভীতু, আমাদের অভ্যেস আছে। বলছে না না, তার জন্য বলিনি, শরীর খারাপ করতে পারে বা কোনো একটা ভয় পেতে পারিস, আমাকে একটু জানাস, থাকতে পারবি তো। মানে দরজাটা খুলছে তখনও কিন্তু কাকিমা বলে যাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ। তোদের ফোন কাটলে না তোরা বুঝিস না যে কেন বলছি, সেটা তোরা একদম বুঝিস না। তো তারপরে মানে আমি আমার অন্য কেউ হলে আর একবারে বা দুবারে বেশি ফোন করবে না, কিন্তু আমার ছেলে আমাকে ফোনে না পেলে 10 বার ফোন করেই যাবে, তার জন্য ফোনটা ধরতে বাধ্য হলাম। সরি ফর দিস ডিস্টারবেন্স। তো তারপরে সেই দরজাটা খুলেছে, তারপরে দরজা খোলার পর ও সন্ধেবেলায়, যাই হোক, তখন লাইট টাইট জ্বালানো দরকার নেই, কারণ তখন দিনের বেলাতেই মোটামুটি পৌঁছেছে, রাস্তা থেকে খেয়েই ঢুকেছে, কারণ ও জানে যে খাবার জুটবে না। এবং যখন ও ওখানে এসেছে, রাত সন্ধেবেলায় দেখছে যে একটা মেয়ে চলাফেরা করছে, মানে রীতিমতো ওই সিঁড়ি দিয়ে যেন নেমে গেল। কে কে করেছে তখন একবার এরকম করে তাকিয়েছে, দেখছে দূর থেকে দেখছে একটা পিঙ্ক কালারের একটা চুড়িদার পরেছে, মানে পিঙ্ক কালারের ওড়নাটা, এটাই ওর চোখে বেশি এসেছে। তখন ও মনে করেছে যে ও তাহলে তো এখানে আরো মেয়ে আছে, ও তো আর সবাইকে চেনে না, ওদের ইউনিভার্সিটিতে যে কটা মেয়ে ওইখানে এসেছে তাদেরকেও চেনে, কারণ অনেকগুলো ঘর, তাহলে কাকিমা আরো কাউকে ভাড়া দিয়েছে। তো তাহলে তো আমি একা নই। তখন বলছে এই শোনো না, শোনো না, শোনো শোনো, ওর একটা প্ল্যানিং ছিল যে ওই মেয়েটার সঙ্গে যদি ও আলাপ করে নেয় তাহলে একাকিত্বটাও দূর হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সুপর্ণা ভট্টাচার্য। আমি না বুঝতে পারছি না যে মানে আপনি আমার থেকে বয়সে বড় না ছোট আমি বুঝতে পারছি না। আমি নামটা বলছি বলে কিছু মনে করবেন না প্লিজ, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, বন্ধু আমরা সবাই এখানে, তাই তো? তো আসলে চোখে আমি একটু কম দেখি, মানে চশমা ছাড়া আমি চোখে খুব একটা ভালো দেখতে পাই না। চশমা পরেও যে চোখে খুব একটা দেখতে পাই তা নয়, এটা একদম সত্যি কথা। আমার 2বার রেটিনা ডিটাচমেন্ট হয়েছিল। তো চশমা পরে আমি মোবাইলটা ভালো দেখতে পাই, কিন্তু চশমা পরা না পরা আমার কাছে দুটোই সমান। আমি খুব একটা ভালো চোখে দেখতে পাই না, কিন্তু দীর্ঘদিন ধরে অভ্যেস হয়ে গেছে আর কি। সেই কারণে খুব ভালো করে যে আমি মানে দেখতে পাই, কমেন্টসগুলো দেখতে পাই, ছবিগুলো দেখতে পাই, ডিপিগুলো আমি খুব ভালো করে বুঝতে পারি না, কারণ আমার 2বার অ্যাক্সিডেন্টে না আমার বাঁ চোখটায় সত্যি মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কি হয়েছে বাবা? আমি লাইভ করছি শোনা। তো তারপরে বাবা লাইভ শেষ ওদেরকে দেখিয়ে দেবো আমার লাইভের সঙ্গীদের। তো ও ও প্ল্যানিং ছিল যে ওই মেয়েটার সঙ্গে যদি আলাপ হয় তাহলে একাকিত্বও দূর হবে, আবার একসঙ্গে তাহলে ওরা রান্না ফান্না আমার কোনো কষ্টের কথা শুনতে তোমার কষ্ট হয় না? ঠিক আছে, বলবো না। তো ওদের প্ল্যানিং ছিল যে রান্নাটা তারা দুজন মিলে একসঙ্গে করে একটা গ্যাস স্টোভ যদি কেনা যায় বা কিছু একটা স্টোভ, তখন যা যা পাওয়া যেত, আর কি পাওয়া যেত আমি জানি না, হয়তো পাওয়া কিছু একটা যেত, তো তখন একটা রান্না করলে বাইরে গিয়ে আর খেতে হয় না, আর একটা রাত্রিবেলা অন্তত সঙ্গী থাকে যার সঙ্গে রুম শেয়ার করা যাবে, বা একজন অসুবিধায় পড়লে। কিন্তু মেয়েটা নাকি খুব পাত্তা দেয় না, মেয়েটা সিঁড়ি দিয়ে নেমে যায়। তো ও না 2-3 দিন এরকম মেয়েটাকে প্রায় দেখছে যে পাশ দিয়ে যাচ্ছে, এবং দিনের বেলায় কিন্তু মেয়েটাকে দেখতে পাচ্ছে না, এবং রাত্রিবেলা হলে দেখতে পাচ্ছে যে বারান্দা দিয়ে চলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামছে বা ছাদে যাচ্ছে, কিছু একটা করছে। তখন একদিন কাকিমা ওকে হঠাৎ করে জিজ্ঞেস করছে, মানে দিনের বেলায়, রাত্রিবেলায় কিন্তু কাকিমা আসে না, দিনের বেলায় এসে জিজ্ঞেস করছে, বাইরে থেকে ডাকছে, টুকু টুকু টুকু, মানে মেয়েটা ডাকতাম ছিল টুকু, শোন শোন শোন, তোর কোনো অসুবিধা হচ্ছে না? তা বলছে না। তুই কোনো ভয় টয় পাচ্ছিস না? বলে কিসের? আমি তো একা নেই, আরেকজন তো আছে। যেই বলেছে কাকিমা তখন বলছে, তুই নিচে আয়, তুই নিচে আয়, তুই নিচে আয়। তো ঘরটা ওদের দোতলায় ছিল, নিচটা ওদের কোনো দোকান ঘরটা ওদের ছিল, দোতলায় থাকতো ওরা। বললাম না ছোট্ট একটা বাড়ি।
যে বাড়িটা ওদের বাড়তি একটা মানে এক্সট্রা বাড়ি ছিল কাকিমা, সেটা ভাড়া এই পারপাসে ব্যবহার করা হতো। এবং এই স্টুডেন্টদের নেওয়ার একটা রিস্ক কম থাকে যে ভাড়াটে উঠবে না এরকম ব্যাপার না, পড়াশোনা শেষ হয়ে গেলে তারা উঠে যাবে। তো ওকে বলেছে তুই শোন শোন কে আছে, তা বলছে কেন 8টা মেয়ে আছে, তুমি জানো কাকিমা ওই মেয়েটাকে আমি ডাকি ও না সাড়া দেয় না, ও একটা চুড়িদার পরেই ঘোরে, পিঙ্ক কালারের একটা চুড়িদার, জামাও চেঞ্জ করে না মেয়েটা, তুমি জানো। এবং ওকে বলতে গেলে আমাকে বলতে হবে যে পিঙ্ক কালারের চুড়িদার পরা মেয়েটা, মানে ও না সাড়া দেয় না। তখন বলছে শোন শোন শোন, তোর অত কথা বলার দরকার নেই, তুই আজ থেকে আমার কাছে থাকবি, যতদিন না তোর অন্যান্য মানে বন্ধুরা আসে, রুমমেটরা আসে, তুই আমার কাছে থাকবি। তারপর বলছে না আমার কোনো সমস্যা হচ্ছে না সত্যি, আমি কেন তোমার কাছে থাকতে যাব। ও এত জেদ করেছে যে দেখো আমি সেই কারণেই বাড়ি থেকে চলে এসেছি, আমার তো বাড়িতেও থাকতে পারতাম, বাড়িতে লোকজনের জন্য অসুবিধা, এবং তোমাদের বাড়িতেও অনেকে আছে আমি জানি, জয়েন্ট ফ্যামিলি তোমাদের, আমার ওখানেও লেখাপড়া কষ্ট হবে, মানে খুব মেয়েটা খুব পড়াশোনার ক্ষেত্রে খুব সিরিয়াস। আমি এখানে একা, আমার তুমি জানো না কি ভালো পড়া হচ্ছে, ঠিক এভাবে বলেছে, খুব ভালো পড়া হচ্ছে, খুব ভালো ঘুম হচ্ছে, আমি এখানে অনেক ভালো আছি বাবা, শান্তিতে আছি। তা কাকিমাকে অনেক বুঝিয়েছে, কাকিমাকে কিছু একটা বোঝাতে চেয়েছে, যেটা কিন্তু মানে কোন একটা কারণে ওকে বোঝাতে পারিনি বা বোঝাতে হেজিটেট করেছে, কিন্তু ওকে বারবার ডেকেছে যে তুমি আমার কাছে চলো। তারপরে একদিন এরকম করেই চলছে, কিন্তু একদিন প্রচন্ড রকমের আকাশে মেঘ করেছে, প্রচন্ড রকমের, এবং প্রচন্ড রকমের আকাশে মেঘ করাতে ওরা ভাবছে যে এত মেঘ করেছে, মেয়েটা ভাবছে যে এইবার এত মানে কারেন্ট চলে যাবে, অন্ধকারে চারিদিকে দেখছে মোমটম গুলো আছে কিনা, কারণ ওর ড্রয়ারে কিন্তু সবসময় মোমটম রাখতো। তারপরে তখন যে একটা সেই কাঁচের ওই লণ্ঠন বা কাঁচের ওই যে চিমনি পড়াশোনার জন্য রাখা হতো, সেগুলো দেখছে তেল ফেলগুলো ঠিক আছে কিনা, কারণ বহুদিন ধরে পড়াশোনার জন্য বাড়িতে ছিল বলে বহুদিন ধরে ওরা ভালো করে দেখেনি, কারণ একটু পরে তো কারেন্ট চলে যাবে। এত মেঘ করেছে, এমন গুমোট একটা গরম পড়েছিল, এবং এত মেঘ করেছে, বেশ একটা ঝড়ের পূর্বাভাস বুঝতে পারা যাচ্ছে। তখন ভাবছে যে না, হ্যালো তনু, এই চাঁদের মতো মুখ কেন অমাবস্যার মতন ডিপি আমি বুঝি না। তো তো ও বারবার করে দেখছে, চেক করছে, আর মেয়েটাকে বারবার বলছে, মানে খুঁজছে, দেখছে মেয়েটা কিন্তু যাতায়াত করছে, একবার ছাদের সিঁড়িতে দেখতে পেলো, একবার বাথরুমের দিকে দেখতে পেলো, কিন্তু কোনোবারই না মেয়েটাকে খুব একটা স্পষ্ট দেখতে পায় না। তো বলছি শোনো না, তোমার সঙ্গে তো আমার আলাপই হয়নি, তুমি আমার সঙ্গে কথাই বলতে চাও না, আজকে না কিলোমিটার আবহাওয়াটা খুব খারাপ, এসো না আমরা একসঙ্গে এখানে বসে গল্প করি। কোনো উত্তর নেই। তো মেয়েটা ভাবেছে আরে কি রে, আমি কি এমন সস্তা, আর ও কি এমন যে আমার সঙ্গে এরকম তেবার দেখিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গোল্ডি মাহি দুজনেই আছে, কিন্তু আজকে আমি মানে বাড়িতে আমার ওপরে কেউ নেই, ওরা কোনো শব্দ না পেলে সাধারণত ঝগড়া করে না, এখন যদি নিজের ছবি দেখে ঝগড়া করে তাহলে না আমার কিছু করার নেই। হ্যালো বিশালাক্ষী। তো তখন বলেছে যে ঠিক আছে, এবং আমি রেডি হয়ে বসে আছি যে যদি ঝগড়া করে তাহলে এক্ষুনি পাশের ঘরে শিফট হব। তো মেয়েটাকে বারবার ডেকেছে, তো মেয়েটা কোনো রকম উত্তর দেয়নি। তারপরে যখন প্রচন্ড রকমের ঝড় হচ্ছে, তখনও কি করেছে, ওনা জানলাটা আটকাতে গেছে, ওর ঘরের যে জানলাটা, কারণ ওর বইপত্র ওখানে রাখা আছে, জানলাটা মনে হয়েছে যে বইপত্র ভিজে যাবে, কিছুতেই লাগাতে পারছে না, কিছুতেই লাগাতে পারছে না। যখন জানলাটা যখন লাগাতে গেছে, তখন দেখছে জানলার সামনে মেয়েটা দাঁড়িয়ে আছে। ও তখন বলছে আরে তুমি এখানে, বলেই ও তাড়াতাড়ি করে তুমি সরে যাও সরে যাও, বৃষ্টি আসছে বৃষ্টি আসছে বলে সরিয়ে দিয়েছে, বলে জানলাটা লাগিয়েছে কোনো রকমে, আবার জানলাটা খুলে গেছে। তখন ও বলছে টাইট করে লাগালাম, ছিটকিনিগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি। কাকিমা না একদম মেনটেনেন্স নেই, একটা মেস করেছে কিন্তু মেনটেনেন্স নেই, এত দমকা হাওয়া আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, গুম 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 করে মেঘ ডাকছে আর বৃষ্টির ছাঁট। ওর বইপত্র ওখানেই থাকে, ওইখানে ওর পড়ার টেবিলটা। ও আবার যখন জানলাটা লাগাতে গেছে, দেখছি মেয়েটা দাঁড়িয়ে আছে। তোকে এত করে বলছি সরে যাও ভিজে যাবে বলে ও তাড়াতাড়ি করে জানলাটা সরিয়ে ওকে লাগিয়েছে। জানলাটা লাগিয়ে ও তখন
বাইরে দেখছে যে দেখি তো আমার বাইরের আর কোনো কাউরি ঘরটার খোলা আছে কিনা, কারণ আমার তো সবাই বন্ধুরাই থাকে, তাদের ঘর হয়তো খোলা আছে বা কেউ হয়তো কোনো জিনিস থ্যাংক ইউ বিশালাক্ষী। শুধু একজনকেই খ্যাপাতে পারলাম না, সেটা হচ্ছে আমার বর। সে আমাকে দেখে কোনো সময়তেই খ্যাপে না, হ্যাঁ রাগে, কিন্তু কোনো সময়তেই সেই যে তুমি যে সেই খ্যাপানোটা বলছো না, না পারলাম না গো, তার তপস্যা ভাঙাতে পারলাম না। মানে ও বিশ্বামিত্র কিন্তু আমি উর্বশী নই। তো তোমার ওকে দিয়ে এবার ও তখন চেষ্টা করছে যে হ্যাঁ আমি তাড়াতাড়ি করে বাইরে দেখতে গেছি, তখন দেখছি ও ছাদে একটা পা করে উঠছে। তখন এ বলছে এ হ্যালো, উঠো না এভাবে, এই ওঠো ওঠো, এসো এসো এসো, নেবো না, যেও না যেও না, এখন প্রচন্ড বৃষ্টি, এখন যেও না, তুমি যেও না, এখন যেও না। ওকে বারবার বলছে, কিন্তু ও না কোনো মতেই শুনছে না। ও কিন্তু ছাদে এক পা করে যাচ্ছে, এবং ও ভালো করেই জানে যে ছাদে কিন্তু রেলিং নেই, মানে ওই একটু করে সেই যেমন একটা করে ইট দেওয়া থাকে সেই রকম ছাদ। ও তখন ভাবছে মেয়েটা ছাদে যাচ্ছে কেন, আর ওকেও না কোন একটা শক্তি ওকে টেনে নিয়ে যাচ্ছে পিছনে, মানে ওর দিকে এমনি করে তাকাচ্ছে একবার করে, আর অদ্ভুত ভাবে তাকিয়ে ওর দিকে না হাতছানিও দিচ্ছে না, কিছুই না, কিন্তু অনেক তাকানোতে মুখে ডাকতে হয় না বা ইশারায় আসতে বলতে হয় না, মানে দ্যাটস সাফিসিয়েন্ট যে ওকে ডাকছে, কিছু একটা ওকে খিঁচে নিয়ে যাচ্ছে ওকে ওপরের দিকে। তো ও না পিছে 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 ওর সঙ্গে ওই ছাদে চলে গেছে। এইবার ও না একটা অদ্ভুত মেয়েটা হাসি হাসছে। তখন তুমি হাসছো কেন আর পিছোচ্ছ কেন, পিছনে পড়ে যাবে, আর ও ভিজে যাচ্ছে, কিন্তু ও অদ্ভুত ভাবে ভাবছে যে ও তো ভিজে যাচ্ছে, কিন্তু মেয়েটা কেন এমন কিছু পার্থক্য হচ্ছে না, ও কিন্তু ঝুপসি ভিজে যাচ্ছে। এইবার ও যখন এগোচ্ছে ওকে আটকাচ্ছে, তুমি যেও না যেও না যেও না, আবার পিছিয়ে ফিরছে, আর চুল যেন অনেক লম্বা মেয়েটার, আর চুলগুলো যেন ভীষণভাবে উঠছে। সেই পিঙ্ক চুড়িদারটাই পরে আছে, আর অন্য কোনো চুড়িদার নয়, না সাদা না কালো না লাল না নীল না সবুজ না হলুদ, সেই পিঙ্ক চুড়িদার যেটা পরে ওকে দেখে। তো ওকে ও বারবার আটকাতে আটকাতে ও না পুরো ধারে চলে গেছে। ধারে গিয়ে ও দেখছে মেয়েটা, মানে মেয়েটা ওর হাতটা ধরতে গেল, হাতটা ধরতে গিয়ে মেয়েটাকে বাঁচাতে গেছে, আর মেয়েটা ওইখান থেকে একদম পুরো লাফ দিল। থ্যাংক ইউ ইন্দ্রাণী, তোমার কথাই বলছিলাম, কালকে তুমি যেরকম এক্সস্টেড হয়ে গেছিলে যে একদম এই নেটওয়ার্ক ইস্যুর জন্য, আজকে সেই আমার তো প্রায় হয় সেই ভয়, আমি না থ্যাংক ইউ তাড়াতাড়ি করে আমি না ইয়ে করছি, মানে লাইভটা করছি আর কি। থ্যাংক ইউ ইন্দ্রাণী, থ্যাংক ইউ। তো ও হাতটা ধরতে গিয়ে ওর পুরো একদম ওই ছাদ থেকে পড়ে যাচ্ছিল। এইবার হঠাৎ করে ওর মাথায় এসেছে যে ছাদ থেকে মেয়েটা পড়ে গেল, অথচ নিচে কোনো শোরগোল নেই, তখন কিন্তু বৃষ্টি সমানে পড়ছে, প্লাস মেয়েটাকে কিন্তু কোনোদিনই স্পষ্ট দেখেনি, প্লাস প্লাস দোতলার জানলা যখন বৃষ্টিতে লাগাচ্ছিল, হাউ ইট ইজ পসিবল যে জানলার বাইরেও দাঁড়িয়েছিল। জানলার বাইরে কিন্তু কোনো বারান্দা নেই, কোনো ব্যালকনি নেই যে ব্যালকনিতেও দাঁড়িয়ে আছে। ও যে আমি বললাম একটু আগে যে ও বারবার বলছিল তুমি সরে যাও, আরে বৃষ্টিতে ভিজে যাবে, যে বলে জানলাটা লাগানোর চেষ্টা করছিল নিজের শোয়ার ঘরে। জানলার পাশে তো দেওয়াল, জানলার পাশে কোনো দাঁড়ানোর স্পেসই নেই, তাহলে মেয়েটা কি করে জানলার সামনে দুবার ও দাঁড়িয়েছিল, এবং মেয়েটাকে বলছে সরে যাও, এখানে দাঁড়িয়েও না, বৃষ্টিতে ভিজে যাবে বলে জানলাটা লাগাচ্ছিল, এবং লাগানোর পর কিন্তু ওকে এই ছাদ পর্যন্ত টেনে নিয়ে গেছে কিছু একটা হাত ছেড়ে, এবং আর একটু হলেই কিন্তু ছাদ থেকে পড়ে যেত, কারণ ও কিন্তু ছাদ থেকে পড়ে যাচ্ছে, এবং কেউ যদি আমাদের সামনে এটা পড়ে যায়, ন্যাচারালি যে আমরা তাকে আটকানোর চেষ্টা করি, আমরা হাতটা বাড়িয়ে দিই, এবং আমরা নিজেদের ব্যালেন্সটা না রাখতেই পারি। তখন ও মানে ও মাই গড বলে ও না ওখানে বসে পড়ে, ওর কিছুক্ষণের জন্য জানে না যে ও কি করেছে, মানে কি হয়েছে কি না হয়েছে। তারপরে যেহেতু বৃষ্টিতে সমানে জল পড়ছে, একটা জল আমাদের কি হয় অনেক কিছু না মানে
কি বলবো, অনেক কিছুতে কাজ করে। আমরা চোখে অন্ধকার দেখলে, শরীর খারাপ করলে জল দেখবে মুখে, চোখে, নার্ভগুলোকে আমাদের স্টিমুলেটেড করে। আমাদের সাডেনলি চোখে অন্ধকার লাগলে, আমাদের কিছু একটা হলে, আমাদের কোথাও একটা গিয়ে আমাদের ওই জলটা কিন্তু অনেক কাজ দেয়। জলটা অনেকটা শরীরটাকে আমাদের ঠান্ডা করে, অনেকটা শরীরটাকে আমাদের সাময়িকভাবে এনার্জি যোগায়। তো ও না ওই জলটা চোখে মুখে অনবরত পড়ছে, তো মাথায় পড়ছে, বৃষ্টি পড়ছে, ও কোনো রকমের সিঁড়ি দিয়ে নামতে পারেনি, সিঁড়ি দিয়ে বসে 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 নেমেছে। আর আ আ আ আ এরকম চিৎকার চিৎকার করেছে, মানে চিৎকার সমানে চিৎকার করছে, মানে ও ভয়টা নিতে পারছে না। হ্যালো ত্রিশান চ্যাটার্জি, আজকেই ত্রিশান চ্যাটার্জির সঙ্গে আমার আলাপ হয়েছে এবং ত্রিশান চ্যাটার্জিকে আমাদের হানা টেলসে জয়েন করার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম। থ্যাংক ইউ যে আপনি আমার রিকোয়েস্ট রেখেছেন। ওয়েলকাম টু মাই লাইভ, ওয়েলকাম টু হানা টেলস, কারণ হানা টেলস আমাদের একদম পরিবার, একদম নিজেদের জায়গা। হ্যালো গীতাদি। তো ওর না মানে পুরোপুরি ও এখান থেকে কোনো রকমের সিঁড়ি দিয়ে নেমে এখানে কিন্তু মানে কিছু অলৌকিক গল্পর আলোচনা হয়। তৃষান না জেনেই জয়েন করেছে গ্রুপে অনেকটা, বা আমি জানি না জয়েন করার পর কিছু প্রোগ্রাম দেখেছি কিনা আমাদের। এখানে অলৌকিক যেগুলো ব্যাখ্যা মেলে না, সেই ধরনের আমরা বিভিন্ন রকম সত্যিকারের ঘটনা সেগুলো আমরা শেয়ার করি। দেখুন, থাকুন সঙ্গে, ভালো লাগবে। তো ও না মানে প্রচন্ড রকমের এরকম, মানে ও ভয় ওরকম করে ছ্যাঁচাতে ছ্যাঁচাতে ও বাইরে গিয়ে তখন ওই সামনে যে একটা দোকান টোকান কিছু আছে কাউকে ডেকেছে, তখন ওরা রাত্রি করে চলে এসেছে, কারণ সত্যি একটা একলা মেয়ে এরকম করে বৃষ্টিতে তো আর দোকান বন্ধ করে দোকানদার চলে যায়নি, দোকান তো খোলা আছে। তো বৃষ্টিতে একটা একদম বৃষ্টিতে লোকগুলো তো আছে, শাটার নামিয়ে বা ছাতা নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে, তাদের কাছে গিয়ে বলেছে আমাকে প্লিজ সাহায্য করুন, আমি সাংঘাতিক বিপদে আছি বলে। আর ওর কোনো জ্ঞান নেই। তখন ওকে যখন জল টল ভালো করে দিয়েছে, কিছু একটা, থ্যাংক ইউ গীতাদি, থ্যাংক ইউ তৃষান চ্যাটার্জি। তো ওকে তখন জিজ্ঞেস করেছে কি হয়েছে, তখনও না ডিটেলসে বলেছে ব্যাপারটা, যে এই ব্যাপারটা হয়েছে। আমার সঙ্গে আরেকজন ছিল, যাকে আমি এর আগেবার যখন গরমের ছুটিতে বাড়িতে গেছিলাম, তাকে আমি মেসে কিন্তু দেখিনি, সে হয়তো খুব নতুন জয়েন করেছে। তো সেই মেয়েটি, আচ্ছা এখানে কোনো কোনো মেয়ে ঝাঁপ দিয়ে পড়েছে, এখানে কোনো মেয়ে পড়েছে, তখনও বলে যাচ্ছে, কিন্তু ওর কোনো বিশ্বাস যে একটা মেয়েটা যখন ঝাঁপ দিয়েছে তখন তো সে ওইদিকেই পড়বে, একটা তো অ্যাক্সিডেন্ট। কিন্তু ওর কোথাও গিয়ে মনে হচ্ছে জিনিসটা আবার একই টাইমে, মানে সেম টাইমে ওর মনে হচ্ছে জিনিসটা যে জিনিসটা কিন্তু স্বাভাবিক নয়। তখন দোকানদার বলেছে তুমি বসো, ওকে কিছু খাবার টাবার খাইয়েছে, মানে গরম দুধ টুধ খাইয়েছে, তারপরে ওকে বসিয়েছে, বলে তোমাকে আর যেতে হবে না, তোমার যা জিনিসপত্র আমরা কালকে সকালবেলায় গিয়ে নিয়ে আসবো। ওকে ওই কাকিমাকে খবর দেওয়া হয়েছে এবং কাকিমা এসে তখন বলেছে যে দেখ বাবা, তোকে আমি এই জন্যই থাকতে না করেছিলাম, কারণ এখানে একটা মেয়ে থাকতো, যার মানে একটা খুব বাজে ঘটনা ঘটেছিল। তার কোনো একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল এবং ছেলেটা ঠিক মতন ওকে মানে ওর সম্পর্কটাকে ঠিক কদর করেনি, সম্পর্কটাকে মূল্য দেয়নি, এবং মেয়েটি কিন্তু আত্মহত্যা করেছিল ছাদ থেকে লাফ দিয়ে। এবং সেটা তারপরে বহুদিন আমি কোনো আমি বোর্ডার পাইনি। এবং তোরা যেহেতু বাইরে থেকে এসেছিস, তোরা কেউ জানিস না, এবং এখানে এরকম ব্যাপার নয়, শহরের মধ্যে কেউ কাউকে ভাঙচি দেওয়ার ব্যাপার থাকে না, এবং মাঝে মাঝে যে কেউ না কেউ ভয় পায় না তা নয়, তবে সবাই মিলে থাকলে সাধারণত খুব একটা ভয় কেউ পায় না, কারণ সবাই মিলে একসঙ্গে থাকে। তো থ্যাংক ইউ। তো কিন্তু তুই যেহেতু একা থাকবি, মানে গরমের ছুটিতে কেউ নেই, তুই একা থাকার জন্য এসেছিস, সেই কারণে আমি আপত্তি করেছিলাম যে তোর সঙ্গে কিছু খারাপ ঘটনা না ঘটে। আর ওই যে ছাদে তুই বলছিস তোকে নিয়ে গেছিল, এবং পিঙ্ক কালারের চুড়িদার যেটা বলছিস, কারণ ও যখন মারা গেছিল কিন্তু পিঙ্ক কালারের চুড়িদারই পরেছিল, যেটা তোর জানার কথা না, এবং মেয়েটাকে তুই চিনিসও না, কোনদিন দেখিসনি, তুই জানিসনি ব্যাপারটা। এবং ওই যে নিয়ে গেছিল, অনেক সময় কি হয়, অনেক সময় যাদের আনন্যাচারাল ডেথ হয়, তারা কি হয়, তারা আর একজন আত্মাকে না এভাবে আরেকজন যারা বেঁচে আছে লিভিং বিং, তাদেরকে না এভাবে অ্যাট্রাক্ট করে, ডেকে নিয়ে যায় এবং তাদের জগতে একইভাবে হাতছানি দিয়ে নিয়ে যায়। আজকে মেয়েটা যদি ওকে আর একটু ধরার চেষ্টা করতো, ওকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনো একটা কারণে খুব ভাগ্যের মানে ভালো যে মেয়েটা ছাদ থেকে স্লিপ করে নিচে
ব্যালেন্স হারিয়ে পড়ে যায়নি, তাহলে মেয়েটারও কিন্তু আজকে এই পরিণতি হতো এবং কেউ জানতেই পারতো না যে কি হয়েছে। কারণ পোস্টমর্টম রিপোর্ট ওরকমই আসতো যে মেয়েটা হয়তো আত্মহত্যা করেছে, আদৌ আত্মহত্যা করেনি। ও তো অন্য দেখছে, ও তো হ্যালুসিনেশন হচ্ছে। তো তখন মেয়েটা বলেছে আমি আর থাকবো না কাকিমা। বলছে আমি জানি তুই এটা শোনা, আমি জানি তুই থাকবি না, এই ঘটনা শোনার পর যে তুই থাকবি না সেটা আমি খুব ভালো করে জানি। তবে আমি একটা কথা কি, যে আমার তো এটা একটা মানে আমি কি কথাটা খুব আসতে বলছি, মানে আমি না একটু ইমোশনাল হয়ে গেছি বলে কথাবার্তা বোধহয় একটু আসতে বলছি। তো তুই থাকবি না জানি, কিন্তু তুই আর তোর বন্ধুদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করিস না, কারণ তারা না থাকলে আমার একটা প্রচন্ড রকমের মানে ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। এটা তোমার জানিস তো তোর কাকা এমন কিছু করে না। তো এইখান থেকে আমার যে টাকাটা রোজগার হয় সেটা আমার কিন্তু অনেকটা সংসারে হেল্প করে। তবে না 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 আমি কিছু বলবো না, কিন্তু কালকে আমার মালপত্রগুলো আমার ক্ষমতা নেই একা যাওয়ার। বলছে না না আমি যাবো, এরপরে তোকে থাকতেও বলবো না, কারণ তোর একটা ব্যাড এক্সপিরিয়েন্স, তোকে কখনই ওকে থাকতে দেবে না। এবং কাকিমা খুব বুদ্ধিমান, যে ও থাকলে যে কোনো না কোনো সময় সবার সঙ্গে শেয়ার করে ফেলবে সেটাও বুঝতে পারছি। তো ঠিক আছে থাকতে হবে না, তুই কালকে বরঞ্চ চলে যাস। সেই বন্ধুটা চলে গেছিল এবং এই গল্পটা আমার পিসি তো থাকতো না ওখানে, পিসি থাকতো ইউনিভার্সিটির হস্টেলে। পিসিকে কিন্তু ও শেয়ার করেছিল এবং পিসির আমার মাকে বলেছিল এবং গল্পটা আমি মার কাছ থেকে শুনেছি। কেমন লাগলো আমার প্রথম গল্পটা একটু জানিও, কারণ এটা একদম সত্যি অভিজ্ঞতা। যদিও সে অভিজ্ঞতাটা সত্যি যার সঙ্গে ঘটেছিল তার মুখ থেকে ডাইরেক্ট শোনার তো আমার সুযোগ হয়নি, তার মুখ থেকে পিসি শুনেছে, পিসির মুখ থেকে আমার মা শুনেছে, মার মুখ থেকে আমি শুনেছি, আমার মুখ থেকে তোমরা শুনলে। অনেকগুলো হয়তো হাত ঘোরার মতো করে ভয়ঙ্কর ব্যাপারগুলো না, মানে এরা বোঝে না। একজন ফোন করছে, অন্য একজন বোঝে না যে ফোনটা যখন রিজেক্ট করছি তখন তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে। এটা ফোন যখন আমি ধরছি না তখন নিশ্চয়ই কোনো কারণ থাকবে যে ফোনটা আমার এখন ধরার মতন পরিস্থিতি নেই। একবার ফোন করছে, দুবার ফোন করছে, তিনবার ফোন করছে, কি অসভ্যতা এগুলো, আশ্চর্য না এগুলো। যার জন্য এই ফোনটাই করি না, কিন্তু আজকে কেন করলাম, কারণ এই ফোনটায় আমার নেটওয়ার্ক প্রবলেমটা ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, এবার পরে ঘটনায় যায়, কারণ নেটওয়ার্ক ইস্যু যেন না হয়। তো পরে ঘটনাটা হচ্ছে যে আমার দাদুর, যেটা একটু পুরোনো ধরনের ঘটনা, কিন্তু তোমাদের কিন্তু এই ঘটনাটা আমি আশা করছি ভালো লাগবে। আমার দাদুরা 6 ভাই 6 বোন। আসলে দাদুর বাবা যে তার দুটো বিয়ে ছিল, প্রথম পক্ষে একটা ছেলে একটা মেয়ে থাকা অবস্থায় 3 দিনের জ্বরে আমার সেই দাদুর বাবার যে স্ত্রী সে মারা যায় এবং আমার দাদুর যে মা তাকে বিয়ে করে। এবং বিয়ে করার পর এই পক্ষে 5টা ছেলে 5টা মেয়ে হয়, তখনকার দিনে তো এরকম হতোই। তো ফলে 6টা, কোনোদিনও আমি এইগুলো পরে শুনেছি, আপন পর অতটা বুঝতাম না। দাদু 6 ভাই 6 বোনই বলতেন, কিন্তু দাদুর 6 ভাইকে আমার কিন্তু ঠিক এক্স্যাক্টলি মনে নেই যে কোনটা কোন কাকা, নামগুলো শুনেছি, চেহারা মনে নেই। কোনো একটা কাকা বিয়ের ঘটনা। দাদু চাকরি করতেন শিপিং কর্পোরেশনে, রেডিও অফিসার ছিলেন, বছরে হয়তো 2বার ছুটি পেতেন বা একবারও না 2বার ছুটি পেতেন। তো দুবার একবার যখন ছুটিতে এসছে তখন দাদু যেহেতু এই পক্ষের ভাই বোনগুলোর মধ্যে বড়, সেহেতু দাদুকে না খুব সবাই মানতো এবং দাদু না ভীষণ শান্ত, ভীষণ সুন্দর দেখতে, মানে এত টুকটুকে লাল ঠোঁট। আমি আজ পর্যন্ত ওই কাপুর ফ্যামিলির ঋষি কাপুরকে দেখেছি, আমি দেখিনি। মানে দাদু জীবনে স্মোকিং করেনি, কখনো ড্রিঙ্ক করেনি, অসম্ভব সুন্দর, চোখগুলো কেমন নীলচে নীলচে দেখতে, অসম্ভব সুন্দর। ওই চোখটা যদি আমি পেতাম তাহলে আমার কাজ দিত, কত কত আমার চেহারা ভালো লাগতো। তো যাই হোক, দাদু আমার ছিল বেস্ট ফ্রেন্ড। যতদিন বেঁচে ছিল দাদু আমাকে ভীষণ অনেক রকম গল্প বলতেন এবং দাদুর কাছ থেকে এটা একদম ডাইরেক্ট শোনা যে ভাইয়ের বিয়ের সম্বন্ধে এসছে, সবাই বলছে যে দাদুর নাম ছিল বিনয়। বিনয় তুই না দেখলে হবে না, এবং ভাইও বলছে দাদা তুমি যদি না যাও তাহলে কিন্তু আমার প্রথম কথা এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই, তখন অল্প বয়সে বিয়ে হতো। তো দেখো বাড়িতে শুনছে না, তুমি না গেলে হবে না, তোমাকে যেতে হবে, তোমার জন্য অপেক্ষা করছিলাম যে তুমি ছুটিতে কবে বাড়িতে আসবে। তা দাদু বলছে ঠিক আছে। এবং অনেক গ্রামের ব্যাপার, সেখানে গরুর গাড়ি ছাড়া আর কিছু যাওয়ার উপায় নেই। আগে খুব গরুর গাড়ি ছিল এবং গরুর গাড়ির চাকা তৈরির ফ্যাক্টরি আমি খুব ছোটবেলায় দেখেছি। তো সেই গরুর গাড়ি করে দাদুর ভাই,
তারপরে আমার তামা, মানে আমি ঠাকুমাকে তামা বলতাম, ঠাকুমা, তারপরে সরি হ্যাঁ ঠাকুমা আছে, কারণ বৌদিকে ওরা খুব মানতো, আবার দাদুর বোধহয় মা, আরো কোনো আত্মীয় স্বজন, কাকিমা, এরা সবাই মিলে সবাই যাচ্ছে। তো দুটো গরুর গাড়ি ভাড়া করা হয়েছে। এবার রাস্তা বহু দূর, রাস্তাটা যে কতটা যাক ভালো লাগলো সোনালিতে, রাস্তাটা যে কতটা সেটা ওদের কিন্তু আজকে না দুটো মোবাইলে কমেন্টস আসছে, রাস্তাটা কতটা আইডিয়া ছিল না। এবং সেই পৌঁছতে পৌঁছতে কিন্তু সন্ধে লেগে যাচ্ছে, এবং ওদেরকে আগে থেকেই লোক দিয়ে খবর দেওয়া হয়েছিল যে তোমরা কিন্তু মানে রাস্তা চিনতে পারবো না, তো আমরা তো চিনি না, তাই তোমরা কিন্তু অবশ্যই কাউকে না কাউকে ওখানে দাঁড় করিয়ে রেখো। কিন্তু প্রচন্ড সেদিন মেঘ করেছে এবং ফাঁকা প্রান্তর, চারদিকে অনেক মানে ফসল ফলে আছে, এবং মাঠের ওই প্রান্ত থেকে এই প্রান্তে, ওই প্রান্তে কোনো বাড়ি নেই, কোনো প্রান্তেই কোনো বাড়ি নেই, তার মাঝখান দিয়ে ক্যাঁচ 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 করে দুটো গাড়ি যাচ্ছে, মানে গরুর গাড়ি। এবং কোনো রকমে আকাশটা একদম অ্যাশ, ডিপ অ্যাশ কালার যাকে বলা হয়, মানে তার উপর দিয়ে সেই দাদু বলেছিল যে সাদা বক উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ গাছ, সেগুলো যেন সবুজটা যেন আরো বেশি চকচক করছে, কচি পাতা, অনেক সময় মানে পাতাগুলো কচি না, অথচ যেন পাতাগুলোকে বেশি কচি লাগছে, এবং ওই ছাই ছাই রঙের উপরে দিয়ে গাছ আর বকগুলো চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আমি তাকিয়ে আছি আকাশের দিকে, দাদু একটু ভাবুক প্রকৃতির লোক ছিল, কিন্তু আমার মা সমানে বলে যাচ্ছে, বা আমার আর যারা সঙ্গে আছে বন্ধু বান্ধব সবাই বলছে যে এমা পৌঁছতে পারলে হয়, এই তো মাঝখানে যদি ঝড় বৃষ্টি আসে তো গাড়ি উল্টে যাবে, আমরা থাকবো কোথায়, মানে সরু রাস্তা দিয়ে যাচ্ছে, দুদিকেই ক্ষেত, এবং রীতিমতো পা পা ডুবে যাচ্ছে না, চাকা ডুবে যাচ্ছে, কারণ তার দুদিন আগেও বৃষ্টি হয়েছে, এবং প্যাচ প্যাচে যেখানে কাদা, কোনো ঠিক মতো রাস্তা নেই, সেই অবস্থায় রীতিমতো বাড়িটা মানে রাস্তা অন্ধকার, যখন আরো অন্ধকার করে সেই বৃষ্টি, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, একদম মানে কাক ভেজা অসহায়ের মতন, অসভ্যতা ছাড়া কিচ্ছু না, কাক ভেজা অসহায়ের মতন একদম পুরো একদম সেই ভিজছে আর কি, পুরো একদম। তখন ওরা বলছে যে আমরা তো রাস্তা চিনি না, আর গরুর গাড়িওয়ালা বলছে যে আমিও চিনি না, আপনি আপনারা যে বাড়ি বলছেন সেই বাড়ি আর কিন্তু আমরা চিনি না, আপনাদের কোনো লোককে খবর দিন। বলছে কি করে খবর দেবো, আমরা কি আকাশবাণী করবো, আশ্চর্য ব্যাপার তো, মানে এরকম লেগে গেছে। বলছে দেখুন এই আমরা ভিজে গেলাম, এতটা রাস্তা জানলে আসতাম না, এরকম বলছে, কারণ ওরা এই প্রান্তের। এইবার হঠাৎ করে অনেকক্ষণ ভেজার পর দেখছে দূরে একটা লোক চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। তো লোকটা এসেছে এগিয়ে, তখন আস্তে আস্তে ওই বলছে দেখো না দেখো না, একটা লোক দাঁড়িয়ে জিজ্ঞেস করো না যে হরিশ মুখার্জি বাড়ি কোনটা, জিজ্ঞেস করো না। তখন বলেছে না 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 না, হরিশ মুখার্জি বাড়ি কোনটা ও কি করে জানবে, ও রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আছে, ও বোধহয় জমি পাহারা দিচ্ছে, বলছে জমি পাহারা দেবে কেন রাত্রি, জিজ্ঞেস করো না। তখন বলছে এই শোনেন শোনেন শোনেন। তো দেখছে লোকটা ওদের দিকে এগোচ্ছে, চাদর দিয়ে আপাত মস্তক ঢাকা, বৃষ্টি তখনও কিন্তু পড়ছে, রীতিমতো জোরে বৃষ্টি হচ্ছে, রীতিমতো জোরে হাওয়া বইছে, গাড়ি চালানোই মুশকিল। তখন বলেছে আমি যাচ্ছি, তোমরা চলো, আমি তোমাদের বাড়িটা দেখিয়ে নিচ্ছি, বাড়িটা বেশি দূরে নয়। থ্যাংক ইউ তনু, আমি বোঝাতে পারছি কিনা জানি না, মানে চারিদিকে ধুধু প্রান্তর, অ্যাশকালের আকাশ, মানে ছাই ছাই রঙের আকাশের উপর দিয়ে যখন বক যায় তখন খুব ভালো লাগে মেঘের, কিন্তু তখন দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছে না, সেই রকম অবস্থায় যখন ঝড় আসছে, বৃষ্টি আসছে, মানুষের তখন সৌন্দর্যের থেকে বিপদের আশঙ্কা বেশি হয়। এবং সেই আকাশটা যখন আস্তে আস্তে অন্ধকার নেমে এলো, কারণ সন্ধ্যে থেকে রাত হয়ে গেল, বৃষ্টির মেঘে আরো অন্ধকার নামলো, এবং অসহায় ঘুটঘুটে অন্ধকার, এবং সেইখানে বৃষ্টি এবং বাজের পুরো ফ্ল্যাশ, মানে পুরো ফ্ল্যাশ হচ্ছে, পুরো বাজের শব্দ এবং বিদ্যুতের চমকে, ওইটুকু আর কি। তো সবাই বেশ জড়সড় হয়ে বসে আছে, কারণ তখনকার দিনে ডাকাতি ফাকাতিরও ব্যাপার ছিল কিছু, ওরা তো জানে না জায়গাটা কেমন, না জেনেই চলে গেছে, ভেবেছিল দুপুরে সকালে এই 11টার দিকে রওনা হয়েছে, দুপুরের দিকে পৌঁছে যাবে, এতক্ষণ যে লাগবে সেটা বুঝতে পারিনি। তখন বলছে চলো না, আমি তো নিতে এসছি। ও আপনি নিতে এসছেন, ওরা তো হাতের চাঁদ পেয়েছে। এবং এইভাবে দুটো গাড়ি আবার সে ক্যাঁচ 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 করে, সে গরুগুলো আর বৃষ্টিতে যাচ্ছে না,
কোনো রকমের জোর জবরদস্তি করে। এবং লোকটা হঠাৎ করে বলছে, তখন লোকটা ওই যে গাড়োয়ান সে বলছে, আরে যাবে কি করে, আমার তো গরুগুলো যাচ্ছে না, দেখছেন না যাচ্ছে না। বলছে এবার যাবে। বলছে আরে আমাদের দুটো গাড়ি আটকে আছে। বলছে দুটো গাড়ি যাবে, চলো। তো দেখছো হঠাৎ করে না গরুগুলো বেশ দুটো গাড়িতেই বেশ বেশ আগে যেমন গতিতে যাচ্ছিল তার থেকে অনেক গতি বাড়িয়ে যেন এগোচ্ছে, এবং ওর নির্দেশ করা পথেই যেন এগোচ্ছে। ওকে নির্দেশ করতে হচ্ছে কি না হচ্ছে, গাড়ি কিন্তু গরুগুলো কিন্তু একদম অদ্ভুতভাবে যেন ওর মানে ডাইরেকশনটা বুঝতে পারছে যে কোন দিকে ও কি বলছে। ওর মানে কি বলবো, ওর যে বলাটা, ওর যে ও কোন দিকে ডাইরেকশনটা দিচ্ছে কোন পথের, সেটা ওর কমান্ডগুলো আর কি ও ক্যাচ করতে পারছে। গাড়োয়ানটাও অবাক যে গরুগুলো কিন্তু ঠিক ঠিক রাস্তায় যাচ্ছে, কিন্তু গরুগুলোও তো চেনে না, কারণ গাড়োয়ানটাও নতুন, গরুগুলো তো বটেই। শেষ পর্যন্ত এইভাবে রাস্তাটা ফুরালো, বাড়িতে পৌঁছলো। তারপরে ওরা যখন নামলো তখন বলো ওই তো বাড়ি, তা বলো আপনি আসুন, তা বলো না আমি আসছি। তো ওরা দরজা ধাক্কেছে, একদম সে শিকল করা নেড়ে, কারণ গ্রামের তখন শিকল করা এগুলো খুব চল ছিল, এখনো আছে। তো ওই ওরা দরজা, আরে আপনারা খুব ভিজে গেছেন, ছিচি 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 ছি বলে ওরা তো তাড়াতাড়ি করে ওদেরকে ডেকে সে খুব আদর আপ্যায়ন করা। এবং সেদিন রাত্রিবেলা ওদের ফেরাও হয়নি। তো এমনকি গাড়োয়ানদেরকেও চা মুড়ি, আগে মানে মুড়ি, গ্রামে খুব মুড়ি চল, চা মুড়ি তেলে ভাজা এগুলো দেওয়া, গরম জল বার করে দেওয়া হাত পা ধোয়ার জন্য, নানা রকম। হ্যালো নন্দিতা। তো গল্প শেষ হওয়ার পর নন্দিতা ঢুকছে, সমস্ত কিছু দেওয়ার পর ভালো লাগছে, থ্যাংক ইউ। তো তোমার সমস্ত কিছু দেওয়া টাওয়ার পর তখন বলছে যে আচ্ছা আপনাদের একজন আত্মীয় বোধহয় আমাদেরকে আনতে গেছিলেন, তার তো দেখা পেলাম না, উনি তো আর এলেন না। উনি যদি না থাকতেন আজকে কিন্তু আমরা পুরো একদম ওই মাঠের মধ্যে আমাদের যে কি অবস্থা হতো। এইরকম তো ওরা ঢোকার পর আরো বৃষ্টি হয়েছে, এবং ওই গাড়িগুলোকে একটা সাইড করে, ওদের প্রচুর বাড়িতে জায়গা, ওদের গরুগুলোকে, ওদেরও বাড়িতে গরু আছে, কাজে ওদেরকে একটা সাইড করে গরুগুলোকে রাখার ব্যবস্থা করে দিয়েছে। কারণ সেদিন রাত্রিবেলা যারা ফিরতে পারবে না সেখানে কোনো সন্দেহ নেই, এবং সেটা ওরা বুঝতে পেরেছে। ওদেরকে চা জল খাবার দিয়েছে, গরম জল দিয়েছে, হাত পা ধোয়ার সমস্ত কিছু আদর আপ্যায়ন এত করেছে যে ওদের যে এই যে রাস্তায় যে একটা প্রচন্ড প্রবলেম হয়েছে, ওরা কিন্তু এই কষ্টটা ভুলে গেছে। এবং এর জন্য তো সত্যি কেউ দায়ী নয়, প্রকৃতির উপর তো কারোর হাত নেই। তখন বলছে যে কেউ দাঁড়িয়েছিল, তা হচ্ছে ও মা উনি না থাকলে তো আজকে আমরা ওইখানেই বসে থাকতাম, এবং এই যে আরো ঝড় আরো বৃষ্টি তারপরে হলো, আমাদের যে কি অবস্থা হতো বল, বলে একে অপরের দিকে তাকিয়ে বলছে। তখন হচ্ছে দেখতে কিরকম বলুন তো, তখন ওরা না ডেসক্রিপশন দিয়েছে যে কিরকম দেখতে। সেদিন রাত্রিবেলা আর কোনো কথা হয়নি। তারপরের দিন সকালবেলায় যখন আসছে ওরা, তখন বলছে আপনারা জানালেন না যে মেয়েটা পছন্দ হয়েছে কিনা। তখন বলল যে হ্যাঁ আমাদের মেয়ে পছন্দ হয়েছে, এত সুন্দর প্রতিমার মতন দেখতে মেয়ে পছন্দ হবে না, আমার গৃহকর্মে নিপুণা বলছেন গৃহকর্মে। তো আসলে আমি নিজে গৃহকর্মে নিপুণা বলে আমি নিপুণা কথাটাও বলতে পারছি না, নপুণা বলছি। তো যাই হোক, গৃহকর্মের নিপুণা, এত সুন্দর, এত সুন্দর হাতের কাজ, তখন এই হাতের কাজ, তারপরে কত বড় চুল, মানে সবকিছু খুব খুঁটিয়ে দেখা হতো আর কি। যদিও আমাদের ফ্যামিলিতে এরকম কোনোদিনও না কিরকম ছিল না, চুল বা সে ঠিক মতো হাঁটতে পারে কিনা দেখা হয়নি, হাতের কাজ যেগুলো আসন টাসনগুলো সেলাই ফেলাইগুলো দেখানো হয়েছে এগুলো। এটা সেকেন্ড। হ্যাঁ, এখন আমি টাটা বাই বাই করার সময় চলে এসেছে। তো আছো কোথায়? আমি তো জানো লাইভের আমি 5 মিনিট আগে আসবো, তো পরে আসবো না। তো তখন বলেছে যে কালকে আপনারা যাকে দেখেছেন সেটা না বললে আমরা না বোধহয় অন্যায় করা হবে। আসলে কালকে না আমরা কাউকেই পাঠাতে পারিনি বৃষ্টিতে। তো তাহলে আপনাদের পাড়ার বুঝি কেউ, আপনাদের কোনো আত্মীয়, মানে আপনাদের কোনো শুভাকাঙ্ক্ষী? তো বলছে না আসলে পল্লবী, মেয়েটার নাম ছিল পল্লবী, পল্লবিতা না কি নাম ছিল মেয়েটার, যাই হোক পল্লবিতার দাদু খুব ভালোবাসতো পল্লবিতাকে। তো ওর ছোটবেলা থেকে না অনেক, ও যখন ও দাদু যখন মারা যায়, ওর অনেক কিছু ব্যাপারে আমরা কিন্তু ফিল করেছি, আমরা অনুভব করেছি যে ওকে না দাদু আগলে রাখে।
হয়তো ওর দাদুরই ও দাদু কই, সেই ভদ্রলোক কই? তা বলছে যে তো তখন বলছে যে সেই ভদ্রলোক মানে দাদু কিন্তু বেঁচে নেই। যা তো যে হ্যাঁ, কিন্তু হয়তো দাদুরই ইচ্ছে যে এই বিয়েটা হোক, সেই কারণে কালকে যার কথা আপনি বললেন, যে এরকম আপনি বললেন, আপনারা যার বর্ণনা দিলেন, সেটা কিন্তু ওর দাদুর ছিল আর কি। মানে ও দাদুই কিন্তু আপনাদেরকে পথপ্রদর্শক হয়ে আপনাদেরকে নিয়ে এসেছে, হয়তো ওনারই আত্মার ইচ্ছে। তখন ওদের মধ্যে এমন একটা ভয় সৃষ্টি হয়েছে, ওই দাদুর ভাই বলছে, ইশারায় বলছে না 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 না, মানে এই বিয়ে করব না। এবার একটা হচ্ছে কি, তো দুজনে ওদের মধ্যে না, আমার হাসা উচিত না কিন্তু হাসছি কেন বুঝতে পারবে কথাটা, ওদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গেছে। একজন বলছে, মানে পাত্র বলছে আমি বিয়ে করব না, যখন ওরা ফিরে আসছে আর কি, ওই গরুর গাড়ি করে যখন ফিরে আসছে, তখন দাদু বলছে ভাই তো বিয়ে করবে না। ভাই বলছে এই ভুতুরে বাড়িতে আমি জামাই ষষ্ঠী করতে আসতে পারবো না, মানে সামনেই জামাই ষষ্ঠী, তো 1 তারিখে 1 জুন, সেই কারণে আমার জামাই ষষ্ঠীর উপলক্ষে গল্পটা মনে পড়ে গেল। কারণ জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে আমি হয়ে যাই শাশুড়ি আর আমার বর হয়ে যায় জামাই, কারণ আমার বরকে রান্না করে খাওয়ানোর কেউ নেই। তো আমি বলেছি সবকিছু করব, পাখা দিয়ে হাওয়া করব, সবকিছু করব, তুমি আবার ভুল করে আমাকে পায়ে হাত দিয়ে প্রণামটা করো না, মানে এটা করো না, এটা ছাড়া আশীর্বাদ চাইলে আশীর্বাদ করে দেবো, রান্না করে খাওয়াবো, সবই করবো, ইচ্ছা করলে সেদিন মামা করেও রাখতে পারো, কিন্তু প্রণামটা অ্যাটলিস্ট করো না। তো এই প্রসঙ্গে আজকে কি গল্প করবো ভাবছিলাম, তো জামাই ষষ্ঠী মনে করতে এই গল্পটা মনে পড়ে গেল, যে এইটা তো আমি শুনেছিলাম যে প্রথমেই আমার দাদুর ভাই বলেছিল আমি এই বাড়িতে জামাই ষষ্ঠী করতে আসতে পারবো না, কারণ এইরকম কোনো একটা বৈশাখ মাসেরই একটা কোনো সন্ধে ছিল, কোন একটা সন্ধে ছিল, মানে তখন যেহেতু জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হয়, তখন মাথায় ছিল যে বিয়ের পরে জামাই ষষ্ঠী করতে আসতে হবে। হ্যাঁ, একদম সিরিয়াসলি, বিশাল কি, আমার বরকে আমি এমন করে সেদিন যত্ন করে খেতে দিই, সাধারণ খাবারই, মানে অসাধারণ মানে আন্তরিকতায় আপ্যায়ন করি, তো ভুল করে আমাকে যেন প্রণাম ফোনাম করে না ফেলে, সেই কারণে আগে থেকেই সতর্ক বার্তা আমি শুনিয়ে দিয়েছি, যেমন ঝড়ের সতর্ক বার্তা দেয় না পূর্বাভাস দেখে, তো সেইটা আমরা বলে দিয়েছি আর কি, এটা করো না, তার থেকে কোনো মানে প্রণামই দাও হাতে হাতে, সেটা ঠিক আছে, কিন্তু প্রণাম করো না। যাই হোক, তো আমার দাদু আমার বলছে যে তুই যে বিয়ে করবি না, ওর নাম ছিল প্রলয়, এই পুলু, মানে ওকে পুলু বলে ডাকতো, পুলু তুই যে বিয়ে করবি না, এই আত্মা যদি তো আমাদের কোনো ক্ষতি করে, তোর যদি কোনো ক্ষতি করে, কারণ দাদুর তো ইচ্ছে এই যে বিয়েটা হোক। তখন না ওদের মধ্যে একটা সংস্কার চলে এসেছে যে এই মেয়েকে তো বাদ দেওয়া যাবে না, এই মেয়েকে বাদ দিলেও যদি ক্ষতি হয়, কারণ দাদুর আত্মা, এ তো লোক নয়, এ তো আত্মা, তাহলে এ যখন আমাদেরকে গাইড করে নিয়ে এসছে, তখন এ যদি বিয়ে না করি, অন্য জায়গায় বিয়ে করি, তাহলে মালটা ক্ষতি না করে দেয়, কারণ এটা আত্মাকে তো আটকানো যাবে না, প্রকৃতির মানে প্রাকৃতিক দুর্যোগের মতন। তখন ওদের মধ্যে না বিশাল টেনশন হয়েছে যে কেন এলাম, এতগুলো পৃথিবীতে মেয়ে থাকতে আমরা এখানেই বা মেয়ে দেখতে এলাম কেন, কি আমাদের ভাগ্যে একবারে জুটেছিল বলে, এইসব করতে 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 ওদের মধ্যে নানা রকম দ্বিধা দ্বন্দ্ব করতে 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 বাড়িতে ফিরেছে। বাড়িতে ফেরার পর যাই হোক, তার নিজের মা বাবার সঙ্গে ডিসকাস করেছে, এবং সত্যি কথা, এটা একদম মিথ্যে কথা নয়, যে কিছুটা সংস্কার ভয়ে বশবর্তী হয়েই কিন্তু ওরা ওই জায়গায় বিয়ে করেছিল। কিন্তু সব ভালো যায় শেষ ভালো, কারণ সেই মহিলা ছিলেন খুব ভালো, দাদুর ভাই খুব সুখী ছিলেন, যেমন আমার ঠাকুমা খুব ভালো মানুষ ছিলেন, আমার ঠাকুমার মতন মহিলা হয় না, ঠিক সেরকম ওই মহিলাও, মানে আমার দাদুর ভাইয়ের বউ, মানে আমার ওটাও একটা ঠাকুমা হয়, সে ভীষণ ভালো ছিলেন, এবং ভীষণ শান্ত, ভীষণ মিষ্টি, ভীষণ সত্যি এই নয় যে মানে প্রচন্ড ধৈর্যশীল, যেটা হওয়া দরকার সংসারে, কিন্তু আমি তো মনে করি তাই, একটা সংসার চালানোর জন্য সব থেকে যেটা বড় দরকার সেটা হচ্ছে ধৈর্য। তো সেইটা প্রচন্ড, এবং সবাইকে নিয়ে চলার মতন, আমার বাবাদেরকে খুব ভালোবাসতেন তখন, মানে প্রত্যেককে নিয়ে চলার মতো, জয়েন্ট ফ্যামিলিতে যেটা ছিল যে কাকিমার কোলে মানুষ হচ্ছে বাচ্চা, তা ওই কাকিমার কাছেও কিন্তু, যদিও কাকিমা এখানে থাকতেন না, অন্য জায়গায় থাকতেন, বোধহয় লখনৌতে থাকতেন, কিন্তু মানে কাকা চাকরি সূত্র ওখানে থাকতেন, কিন্তু যখন আসতেন তখন কিন্তু কার বাচ্চাকে সে বুঝতে পারতো না, একে স্নান করিয়ে দেওয়া, একে তেল মাখিয়ে দেওয়া, ওকে ভাত খাইয়ে দেওয়া, ওকে ঘুম পাড়ানো, খুব ভালো ছিলেন। কাজেই ভয়ে বশবর্তী হয়ে বিয়েটা যদিও হয়েছিল, কিন্তু আসলে
সেই ভাই কিন্তু খুব সুখী হয়েছিল। তাই কোনো কোনো সময় বলা হতো যে ভাগ্যিস তোমার দাদু আমাদেরকে ভয় দেখিয়েছিল, মানে বলে এই কথা এটা বলো না, মানে ওর খুব গায়ে লাগতো। তো বলতো না, ভয় দেখায়নি, ভদ্রলোক আমাদেরকে গাইড করে নিয়ে গেছিল, কিন্তু উনি না নিয়ে গেলে আমরা হয়তো বিয়েটা করতাম কি না করতাম জানি না, আমি বিয়ে করতাম কি না করতাম, কিন্তু বিয়েটা হয়ে আমার খুব ভালো হয়েছে। ভাই আর কি সব সময় কথাটা নাকি দাদুকে বলতেন যে জানিস তো, জানো তো দাদা, এত ভালো যে সত্যি ভাগ্যিস ওর দাদু ভয়ে বিয়েটা করেছি, কিন্তু আমি খুব সুখী। তাই বললাম সব ভালো যার শেষ ভালো। আমার মনে হয় আজকেরও গল্পের শেষটা তোমাদেরকে একটু হলেও আনন্দ দিতে পারলাম, একটু হলেও হাসি মুখ করে দিতে পারলাম, কারণ হাসি মুখের বড্ড অভাব। আজ আমি আজকে গল্প করছি, হাসছি, আমিও কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে এসে এইটুকু সময় ভুলে গেছি। দেখো এটাই হচ্ছে মানে জাদু কি ছাপ্পি, মানে একদম তোমাদের কাছে না পেয়েও কোথাও যেন একটা তোমাদের উষ্ণতা আমাকে ছুঁয়ে যাচ্ছে মন থেকে, যে সেই কারণেই এই ভালো লাগা, আনন্দ দেওয়া, এটাই তো আমাদের উদ্দেশ্য। এই ভালো লাগার রেশটুকু নিয়ে আজকে বিদায় নিচ্ছি। তার আগে আজকে আমাকে অনেকেই বলেছে যে কেন গোল্ডিদেরকে রাখা হয় না, এখন তার কোনো রিস্ক নেই, এখন লাইফটা হয়ে গেছে। আমার জীবনের যে অক্সিজেন, তাকে একবার দেখিয়ে দিই। আমার গগুগুলো আমার কত ভালো। আজকে কিন্তু লক্ষ্মীও দেখো, এর আগের দিন যত ঝগড়া করে লাইফটা করতে দেয়নি, ওই ঝগড়া করছিল, আজ কিন্তু গগুগুলো খুব ভালো হয়ে আছে। আর একটা আছে এই যে মাহি, দেখো কোথায় বসে আছে, এই দেখো মাহি, এই দেখো দেখতে পাচ্ছ মাহিকে? হ্যাঁ, এই দরজার কাছে বসে আছে একটাই কারণে, আমার হাজবেন্ডের ফেরার টাইম হয়েছে, মাহি ও বাবার জন্য অপেক্ষা করছে। আমার কত ভালো মেয়ে। আর একজনকে ওর ঘরে রেখে এসেছি। হ্যাঁ ঠিক আছে, এই যে যখন উঠলামই তখন দেখিয়ে দিই। হ্যাঁ, এই ছবিটা হচ্ছে আমাদের পুরো হোল ফ্যামিলি ছিল তখন। আমার দেখাতে পারছি না, আমি ছবিটা কোনো সময় দেখাবো। আর এটা তো বুঝতেই পারছো, আমার বাবার কোলে আমি, যার অভাবে আমার জীবনটা টলমল। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।